আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রদীপ ভট্টাচার্য উদ্বোধক এবং আমাদের সঙ্গে সারা বছর যিনি থাকেন আমাদের ছেলেমেয়েদের নাটক শিক্ষক এবং এখানে আসছে নয়ন জোয়ারদার, তিনি আজকে আমাদের প্রধান অতিথি। গভীর দুঃখ নিয়ে দুঃখের মাঝে বেঁচে তার আনন্দ খোঁজার ছিল আড়াল নাটক আমাদেরকে দেয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছে এ সময় অন্যতম প্রখ্যাত নাট্যশিল্পী এবং চলচ্চিত্র শিল্পী মাননীয় প্রদীপ ভট্টাচার্য। ছোট্ট অনুষ্ঠানটি পরে আমরা মঞ্চে চলে যাব। মঞ্চে প্রথমে মঞ্চ উদ্ঘাটন হবে। আমরা হারিয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়, আমরা হারিয়েছি মনু মুখোপাধ্যায়, আমরা হারিয়েছি গানের মানুষ সুজিত বদ্ধ, সম্রাট সেনগুপ্ত, দেবীরাজ ভট্টাচার্য, এখন সব মানুষদের তারা আমার হৃদয়ে বসবাস করে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যাদেরকে আমরা হারিয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়, আমরা হারিয়েছি মনু মুখোপাধ্যায়, আমরা হারিয়েছি সম্রাট সেনগুপ্ত। সবাইকে আমাদের সদস্যদের অনুরোধ করছি এবং তারা চার এখানে একটু পুষ্প দিতে পারে, ফুল দিতে পারে। ফুল জীবনের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে তিনি প্রদীপ ভট্টাচার্য। আর আমাদের মধ্যে আছে নয়ন জোয়ারদার। মাননীয় প্রদীপ ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন আমাদের সুজিত কুমার দাস, ঐক্যজনের পক্ষ থেকে নয়, এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে, সুন্দরবনের পক্ষ থেকে। হ্যাঁ, এই হলেন প্রদীপ বাবু, যিনি অনেক কঠিন কাজকে খুব সহজ করে দিতে পারেন। একটা প্রদীপ প্রজ্বলন করা আসলে আমাদের যে ভাবনা ভূমিকে সেটাকে প্রজ্বলিত করা। সবাই পরিবেশন করবেন প্রদীপ ভট্টাচার্য, বড়রামপুর থিয়েটারে প্রদীপ ভট্টাচার্য, বাংলার প্রদীপ ভট্টাচার্য। আজকে আমার এই বাড়িটায় শেষ দিন, আর হয়তো এই বাড়িটায় আসা হবে। উদ্বাস্ত হয়ে গেলাম। উদ্বাস্ত মানে ইতিহাসে পড়েছেন এই দেশভাগ, দলে দলে মানুষ এপার বাংলা থেকে এপার বাংলায় আসা, পাঞ্জাব ভাগ হয়ে যাওয়া, ওপারে পাঞ্জাবের এপারের পাঞ্জাবের মানে ভারতবর্ষে প্রবেশ করা। কিছু মানুষ তাদের নাম ছিল উদ্বাস্ত, অর্থাৎ যাদের একটা
জমি ছিল, বাড়ি ছিল, সেখানে তারা নিজের মতো করে তাদের সংসার গুছিয়ে তুলেছিল। সেখানেই তাদের শিক্ষা, বড় হওয়া। তারপর একদিন ওই মানুষে মানুষের যুদ্ধের কারণে এই সাধারণ মানুষ তারা নিজের ভিটে জমি থেকে কেন কেন হলো সেই মানুষগুলো উদ্বাস্ত? কেন? একটা মানচিত্র, বৃহৎ মানচিত্র ছেড়ে দিল কিছু বিদেশি শাসক। ঘরের লোক বেঘর হয়ে গেল। নিজের ভিটে জমি থেকে সে আবার নিজের শেকড় অন্য জায়গায় স্থাপন করবে, কিন্তু যারা ছিল তারা সহযোগী দেবে, দেয়নি তো। সেটার নাম তো স্বাধীনতা, স্বাধীনতার যুদ্ধ। ভাইয়ে ভাইয়ে বিভাজন হয়ে গেল, বিভাজন। ভাইয়ে ভাইয়ে, সমাজে সমাজে, ধর্মে ধর্মে ভাগ হয়ে গেল। আমার যে নিজের ভূমি, জন্মভূমি ত্যাগ করে অন্য জায়গায় এসে আবার বসত করতে হলো, সেটাই হলো আমার দেশ। এই উদ্বাস্তু হয়ে থেকে মানুষ তার লড়াই চালালো, শেকড় বসালো আবার নতুন করে। আশা আস্তে 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 সরে গেল, খাদ্যাভ্যাস আস্তে আস্তে সরে গেল। যখনই বলতো যে আমাদের দেশে ওইটা ছিল, সুপারি গাছ আছিল, পুকুরে মাছ আছিল, ব্যঙ্গ শুনতে হতো, বলা হতো বাঙাল। বাঙালি আর বাঙাল, তাদের রীতি নীতি সব আলাদা, অথচ একই স্থানে আমরা আবার শেকড় স্থাপনের লড়াই চালালাম। এই বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে আবার। এখানে বাবা, দাদু, ঠাকুমা সবাই ছিল, এখানে ওখানে ওখানে সব জায়গায়। আস্তানা নেই ঠিকই, নতুন শাসনে, নতুন স্বাধীনতার শাসনে ওই পাড়ার ধুলোর কাছে কি বলে প্রমোটার নাকি পাশের জমিটা, দত্তদার জমিটা নিয়ে নিল, বোসদার জমিটা নিয়ে নিল। অনেক লড়াই চালাচ্ছিলাম নিজের এই পৈতৃক অর্জিত এই ভূমিটাকে রক্ষা করার, পারলাম না, পারিনি, বাধ্য হলাম ওই খোলা যার শিক্ষা দীক্ষা আপনারা জানেন সবই, তার হাতে সুপে দিতে হলো। অনেক জিনিস
নিয়ে চলে গেছি। এখন যে জায়গাটায় আছি সেটাকে বলতে পারেন একটা পায়রা ঠোঁট আশ্রয় পেয়েছি একা। তার নাম ফ্ল্যাট বাড়ি। এক ফ্ল্যাটের সঙ্গে আরেক ফ্ল্যাটের কোনো সম্পর্ক নেই, অথচ সংযুক্ত বাড়ি, কারোর সঙ্গে কারোর। অনেকটা ওই কোভিডের মতো যা পরিস্থিতি হলো, সব দূরত্বে দূরত্বে থাকা, চেনা মানুষ মুখ দেখে অচেনা হয়ে যাওয়া, না চেনা, ওই রকম আর কি। যাকে বলতে পারেন বিচ্ছিন্নতা, কিন্তু মানুষের স্মৃতি যতই তুমি আমার হাত পা বাঁধো, মস্তিষ্ক বাঁধার অস্ত্র নেই। আমারও সেরকম কিছু স্মৃতি এই বাড়ির ছিঁড়ে কোথায় ছিল, সেটা দিতে এসেছিলাম। আমার ছেলেবেলা, আমার যৌবনের কিছু স্মৃতি এই বাক্সটায় ভরে, অকেজ বাক্সটায় ভরে ছিঁড়ে কোথায় তুলে রেখেছি। তাহলে ঘটনাটা খুলে বলি। যখন দেশ বিভাজন হলো, আমি তখনও জন্মাইনি। ওই শুনেছি উপাস ক্যাম্প ঘিরে কিছু বসত হয়েছিল, তারপর এইসব দিকে জুট কারখানার এই দিকে এসে একটা কলোনিতে আশ্রয় তৈরি হয়েছিল কিছু জমি দখল করে। ভেজা জমি, জলজ জমি, খানা, কুল, জলভর্তি জায়গা, সেইখানে মাটি ফেলে কোন রকমে একটা আশ্রয় স্থল করে তুলেছিল বাবা মারা। বাড়ির মেঝে ওই মাটি বিকোনো উঠোন, একটা বড় ঘর, ওই ইয়ের বেড়া দেওয়া, নুড়ি বাঁশের বেড়া দেওয়া, ওপরে কোন রকমের ওই টাল দিয়ে, টালি দিয়ে করা। বাবা তখন এটা ঢুকবেই ঢুকেছিলেন, কিছু কাজকর্ম করতেন, কিন্তু মাথায় কি যে ঘুরতো কে জানে। একদিন বাবা করলেন কি, একটা ছাপা খানা হয় না, ওই আগের দিনে পায়ে চালানো হতো, এরকম করে ঘাটান 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 ঘাটান, একটা প্লেটের উপরে অল্প কিছু ছাপা হতো, ওরকম একটা প্রেস তৈরি করে। কেন? ব্যবসাটা আমি যা করব সব নিজে অর্জিত শ্রম দিয়ে করব, বিষয়টা হবে আমার। কিছু লেখা ছাপাতে, কিছু বিবাহের কার্ড ছাপানো হতো, আসতো কিছু পয়সা, তা দিয়ে হয়তো ওই চাল কিছুটা হতো। শুনেছি মটরের ডাল হতো, তখন মটরের ডাল খুব সস্তা। এই ঐতিহ্যকে আমাকে বহন করতেই হবে, এ দায় আমাকে বহন করতেই হবে, যে কোনো মূল্যে। বাচ্চাটা
থাকবেন সন্তান সন্ততি নিয়ে, ভালো থাকবেন, চেষ্টা করবেন একের সঙ্গে অপরের দূরত্ব কমানো। সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। এরপরেও কি কিছু বলার অপেক্ষা রাখে? আমি ওই জন্যই বলেছিলাম যে নাটকের পরে বলব। এই নির্মাণটা ঘটে একটা শব্দ দিয়ে, উদ্বাস্তু দিয়ে। স্টিল তুলেছে দাদা? এই কোনো স্ক্রিপ্ট নেই, স্টিল হ্যাঁ আছে কিছু স্মৃতি, আছে কিছু ইতিহাস, আছে কিছু বর্তমান। নাটক তো তাই, ইতিহাস থেকে উপাদান সংগ্রহ করতে হয়, স্মৃতি থেকে, ঐতিহ্য থেকে সমৃদ্ধ হয়ে একটা স্ক্রিপ্ট লেখা হয়। এবং তার সব থেকে বড় জায়গা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ কথা বলা। এই কথা বলাটা যদি অর্থময় হয়ে ওঠে, আজকের সময়ে নিজেরা কি করতে পারেন, নিজেদের স্মৃতি, ভিন্ন ভিন্ন স্মৃতি, সবাই একক, সবাইকে ছোঁয়াচ বাঁচিয়ে চলতে হচ্ছে, তবু মিলতে হচ্ছে। এই মিলনের ডাকটাই বড় ডাক। প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার যে সত্যবোধ, তার যে স্মৃতি, তার যে ঐতিহ্য, তার যে সংস্কৃতি, সেইটা নিয়ে আর কি কোনো বিভাজন চান? কেউ এসে দেখে দিক আপনি আবার এই নাটকে এইটাই নানা ভাবে স্মৃতি কথন দিয়ে বলা। তাতে যদি হয়তো মনে হচ্ছে যে আমি অতিরিক্ত কিছু সাজিয়ে, সাজাটাই নাটক, তাহলে বোঝা যায় নাটকের সত্য তার কাহিনী বা বলার মধ্যে লুকিয়ে থাকে। সেটা আবিষ্কার করতে হয়, সেটা কমিউনিকেট করতে হয়। সেটা কখনো একক, কখনো সম্মিলিত ভাবে। একক কখন সম্মিলিত হয় না একটা বিপদের সামনে, সেই কথাটাই বলবার চেষ্টা করে। এবং ঐক্যতানকে ধন্যবাদ যে প্রত্যন্ত অঞ্চল, এখানে এসেছি আমি টাকি থেকে মাছরাঙা দ্বীপ, এই অঞ্চলটায় পুরোটা সাথে ধরে নদীর ঘাট, হাসনাবাদ, এখানে এসে শুটিং করে গেছি অনেকবার, একবার অনেকবার। ফলে এই মাটিকে চেনা, এই মাটি আমার খুব কাছের মাটি। এই মাটির লড়াইয়ের মাটি, এর অনেক বড় ঐতিহ্য আছে, যেটা স্বাধীনতার যুদ্ধের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, এই মাটির সঙ্গে যে কৃষক আন্দোলন শুরু হয়েছিল, তা দিয়ে ভারতবর্ষে নতুন ধারার থিয়েটার তৈরি হয়েছিল নবান্ন নাটকের মধ্যে দিয়ে। যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কৃষক আন্দোলন ছাড়া ভারতবর্ষে নাটকের অভিমুখ খোলেনি। প্রথম খুলেছিল ইংরেজদের বিরুদ্ধে 1872-এ, তার নাম নীলদর্পণ।
নীল চাষিদের কাহিনীকে ভিত্তি করে, যেটা গোটা ভারতবর্ষকে উত্তাল করেছে। তেমনি নবান্ন, কৃষক আন্দোলন এবং চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ, তাকে ঘিরে খাদ্যশস্য মজুত করা, এই মজুতদারির বিরুদ্ধে সেই নতুন নাটকের ধারা তৈরি হয়েছে, যা আজও আমরা বহন করি। তাই সুদূর বহরমপুর থেকে দীপকের ডাকে এখানে এসেছি, শুধু এই ইচ্ছে সেই মানুষগুলোকে দেখব, সেই লড়াইয়ের মানুষগুলোকে দেখব, তাদের কাছে নিজের দুটো কথা বলে আমার নাট্য জীবনের একটা সার্থকতা পাবো, এই কারণেই এইখানে এসে পৌঁছানো, অন্য কোনো কারণ নেই। আমি জানি না আমার নাটক, যেটুকু আমি নাটক বলে এই মুহূর্তে মনে করছি, সেটুকু আপনাদের কমিউনিকেট করতে পেরেছি কিনা নাটকীয় ভাবে। কোনো গান নেই, পোশাক নেই, পরিচ্ছদ নেই, শুধু মনের কথা আছে। আমি যখন কথা বলছিলাম, আপনারাও অনেকে কথা বলছিলেন, কিন্তু সেটা মনে মনে, সেই জায়গাটা বিচ্ছিল। এটাই আমার সার্থকতা। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, প্রণাম, ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। আমার থিয়েটারের দল, বহরমপুর রেপার্টারি থিয়েটারের তরফ থেকে ঐকতানকে তো বটেই, দীপককে তো বটেই, আপনাদের সকলকে আবার আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, লড়াইয়ে থাকবেন। ধন্যবাদ। গামছা দেওয়া হয় এতে রেওয়াজ, মানে মনটাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়। আমরা নাটক বাবা প্রতিবাবু বক ফুল চাইছিলেন, বলা খাবেন, তাই আমরা কালকে থেকে যদি সজনে ফুল দিতে পারি। আমরা কবিতা কাজে যাবো, মাত্র দুটো কবিতা। কি নাম, মেয়ে হলে কি নাম, মেয়ে হলে কি নাম রাখতে, কি নাম, কি নাম, কি নাম, কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, আবার ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্যার 3 জন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমোই চুমোই তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো?
হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজারের ফুটপাথ থেকে ছোট ছোট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো। বাকি রাত উঠে বসে থাকি, আমার সামনে কাক ভোর, ফুটপাথ আর ফুটপাথ। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাথ থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা শঙ্কর চন্দ্র, নির্দেশনা
বিকাশ বিশ্বাস, প্রযোজনা বসিরহাট কিংসু, নাটক গাধা বাজার। চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারবো না কেন? ওই তো কতগুলো গরু, কতগুলো গাধা, কতগুলো চাষা পুষো, তারপরে ওই পাখি মাথায় কতগুলো ওই খরিদ্দা গাধা, সব চিনতে পারছো? আরে চিনতে পারে না, না পারা কি আছে? হ্যাঁ, ওই গরু গাধা ওগুলো কি ওই আকাশ ফেলে নামে না মাটি ফুড়ে ওঠে? আমি তোমার কাছে জানতে চাইলাম যে ওই রকম একটা বিভৎস আওয়াজ কোথা থেকে এলো, আর তুমি আমাকে প্রকৃতি পাঠ শেখাচ্ছ? এলো ভাই, রাগ করলে? না 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 না, রাগ করবো কেন? সারা শরীর দেওয়ার মধু ধরছে। আসলে কি হলো তো বলো তো, ওই ঘুমানোর সাথে সাথে ওরকম একটা আওয়াজ শুনলাম, তো ভাবলাম যে আমি মনে হয় আওয়াজটা করেছি, কিন্তু না, তা তো হতে পারে না। তাই আমি তোমার কাছে জানতে চাইলাম যে ওই রকম একটা বিভৎস আওয়াজ কোথা থেকে এলো। অল্প কথায় কোনো কিছু সারতে পারো না? যা বাবা, অল্পটাই তো বললাম। আচ্ছা তুমি বলো, একটা লোক তুমি যখন ঘুম থেকে উঠে চাচালে, ঠিক সেই সময় ওই গাধা বাজার থেকে একটা গাধাও চাচালো, তুমি ওই দুটো একসাথে শুনেছ, কথা আছে, বুঝেছ? হ্যাঁ, বুঝছো না কেন? তাই আগেই বললে হতো যে একটা লোক। ওখানে চুপচাপ বসে, চুপ। একটা কথা জিজ্ঞেস করবো না? সংক্ষেপে বল। বলছি কি, মানে তুমি কে, মানে কোথেকে এসেছো? কাল রাতে পিঠে পিঠ ঠেকিয়ে ঘুমানোর ব্যবস্থা করার আগে কথাটা মনে হয়নি? হ্যাঁ হয়েছিল। দেখো অত রাত্রিবেলা যখন আবার তোমার ঘুমাবো, দেখো এমনিতে এত হাঁটাহাঁটি, এত কাজ, সেই সকালবেলায় একটা কাগজপত্র নিয়ে ওই কাজের খোঁজে বেরিয়ে পড়া, তারপর যেখানে রাত সেখানে কাজ। আর তুমি ওই একই, ও তোমারও কাজ নেই, তুমিও কাজের খোঁজে? তা না হলে এরকম গাছের নিচে আমি রাত কাটাই? হ্যাঁ, তাই বলো আমরা দুজনে তাহলে বলো পাইয়ে দেয় একেবারে। আচ্ছা বলো তো, গাধার সঙ্গে মানুষের কি তফাৎ? কেন নিজের কানকে বিশ্বাস করতে পারছো না? কান মানে ওই ডাক, হ্যাঁ, কি বিশ্রী, এগুলো নিজেদের
বাচ্চা বলে কিছু বোঝে? আরে না বুঝলে ডাকবে কেন? সেও তো ঠিক। আরে কি বিশ্রী ভাষা, বিন্দি বিসর্গ কিচ্ছু বোঝা যায় না। শোনো, ওদের ভাষা বুঝতে গেলে তোমাকেও গাধা হতে হবে। এই, কোথায় চললে? এখানে বসে থাকলে তো চলবে না, একটা কাজ কামের চেষ্টা না করলে। একটা কোথায় কাজের চেষ্টা করবে? হ্যাঁ, ওই গাধা বাজারে? আরে গাধা হোক আর রাজপুত্র হোক, বাজার তো নিশ্চয়ই কোনো না কোনো একটা কাজ ঢুকে যাবে। দেখো, আমাদের যদি ওরকম একটা বাজার থাকতো, মানে যদি বাজারটা থাকতো তাহলে কেউ আমাদের কিনতো, কেউ বিক্রি করতো। সেটা যখন হচ্ছে না তখন চলো ওই গাধা বাজারে একটা কাজের খোঁজ করি। হ্যাঁ, একটা কাজ করলে হয় না? চিৎকার ছাড়া কাজের কথা বলতে পারলে ভালো। হ্যাঁ, বলছি আমরা যদি গাধা হয়ে যাই, না বলছি আমরা যদি গাধা হয়ে যাই, আমরা তো গাধা, আমরা গাধা নয়তো কি? ভূগোলে এতগুলো সার্টিফিকেট, তবু একটা কাজের জোগাড় করতে পারছি না। অথচ ওদের দেখো, ওদের কাজ জুটছে, ওদের লোকে পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে কাজের জন্য। আরে আমাদের পয়সা কোথায় কিনবো না? আরে কিনবো কেন, নিজেদেরকে বিক্রি করবো গাধা হিসেবে। হ্যাঁ, জালটা পুরো মাথায় এসে গেছে। হ্যাঁ, ওই যে লোকটা গাধা কিনে নিয়ে এদিকে আসছে না, হ্যাঁ, কাছাকাছি চলে এলেই আমি কায়দা করে ওর সঙ্গে কথা বলা শুরু করবো। আর তুমি এই ফাঁকে গাধার গলার থেকে দড়িটা খুলে নিয়ে নিজের গলায় পরে নেবে, ব্যাস করে নেবো। হ্যাঁ, তারপর আবার কি গাধা হয়ে লোকটার সঙ্গে চলে যাবে? আমি গাধা হবো? আরে গাধা হবে কে? এই তো একটু আগে বললে আমরা তো গাধাই। আরে সে তো কথার কথা, ওই কথার কথাটাই এবার আসল কথা হবে। দেখো, এমনিতে আমাদের কাজ জুটছে না, খাবার জুটছে না, লোকে দুচ্ছায় হচ্ছে, এই থেকে হলেই বা গাধা। আরে বাবা, কাজ জুটবে, খাবার জুটবে। হ্যাঁ, গাধার খাবার না, তোমাকে একেবারে মোহনভোগ, লস্যি, পায়েস, সীতাবাগ, মোহন। শোনো, লেগে থাকতে পারলে ভবিষ্যৎ পা, গাধার ভবিষ্যৎ। আচ্ছা ধরো, লোকটা যখন দেখবে গাধার বদলে একটা হামমূর্ত মানুষ, তখন বুদ্ধি করে ম্যানেজ করবে। দেখো, পাথরে হোঁচট খাবে জেনেও তুমি কাজ করতে রাস্তায় বেরিয়েছো, আর একটু করতে পারবে না। আরে যাও যাও, লোকটা এসে যদি দুজনকে একসাথে দেখে পারে না তাহলে চিঠি যাও যাও। এইটুকু কাজের জন্য একটা গাধার দাম 1100 টাকা। আমার ট্যাগ খালি করে একটা জ্যামসো ফোল্ড অবো কিনে নিয়ে বাড়ি ফিরছি। আরে সুলেমান না, হ্যাঁ দেখে আমার চোখ কখনো ভুল করে না, বুঝলে? আমার সে ছোটবেলায়, বুঝলে? বসো 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 বসো। আমার ছোট্টবেলায়, তখন আমার বয়স কত হবে, 3 কি 4। কি হচ্ছে, আমাদের বাড়িতে এক বুড়ো মশাই এসে কিছুদিন ছিলেন। তারপর 18-20 বছর বাদে আবার আমার বাড়িতে এলেন। কি হচ্ছে, কেউ তাকে বাড়ির চিনে ফেলার আগেই আমি প্রথম বলে দিয়েছিলাম, এই আমাদের সেই কানে খাটো বুড়ো মশাই। কি কিছুই না, আমি যে মানুষ চিন্তা ভুল করি না, এটা তারই প্রমাণ। কি হচ্ছে, তখন আমার বয়স কত, 3 কি 4। তোমার সব মনে রাখার কথা, 3 কি 4 বছর বয়সে? না না, বড় বয়সে আছে। এই তো গতকাল একজনের সঙ্গে দেখা। আজ থেকে 1 বছর দেখেই চিনে ফেলেছো? হ্যাঁ, না না, আজকে বাজে বলতে হবে না, লোক চেনে। কোনোদিন আমার সঙ্গে দেখা হয়নি, বলে কিনা সুলেমা। দেখা হয়নি? হ্যাঁ, কোনোদিনই না, বলে সুলেমা। তাহলে কি বলে ডাকবো? হরিশচন্দ্র। এই দেখো, আমার নাম হরিশচন্দ্র না, আমার নাম সুলেমান না, আমার নাম বটেশ্বর। জানি কি জানি, আমার নাম বটেশ্বর, ডাক্তার সুলেমান বলে। কেন বলছি বলো তো? কেন তুমি বলো। ডাক্তারিকা একে 600 টাকার গাধা 1100 টাকায় কিনে আমার মাথা গরম, উনি আমার উকিল ইজরা শুরু করে। এটাই তো দেখতে চাইছিলাম,
কেনার পর তোমার মাথাটা এখনো ঠিক ঠিক কাজ করছে কিনা? আরে আর কত বকবো, তাড়াতাড়ি করো, সময় যে চলে যায়। কি করব? তুমি তো আমাকে এখানে হাত ধরে টেনে বসালে। না, কথাটা তোমাকে না, নিজেকে। মানে নিজেকেই নিজে মাঝে মাঝে জানান দিই যে কথা তো অনেক হলো, এবার জীবনের করে কিছু জমাও, সময় যে চলে যায়। পাগল নাকি? নিজেই নিজের শুনে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। আরে জলদি জলদি একটু কাজ। আরে না, 1100 টাকা দিয়ে কিনলে কি হবে? গাধাটা বেশ সরে। দাও। আরে এতক্ষণ ধরে তোমার সাথে কথা বললাম, একটা মিষ্টি কিছু দাও। এত কম কথা বলতে কে বলেছিল? যাচ্ছি বাড়ি, রাস্তায় আটকে ধরে 4 ঘন্টা বাজে কথা বলে। বাজে কথা তো কি ওসব কি কাজের কথা? আসলে ধরতে পারি। বুঝতে পারিনি। এই যে এই সাধারণ কথাবার্তার মধ্যে কত দামি কথা লুকিয়ে থাকে। ধরো না, ওই যে কথাটা তাড়াতাড়ি করো, সময় যে চলে যায়, কত দামি কথা বলো তো। আসলে এই সমস্ত আজে বাজে কথায় কাজে আমরা বুঝতেই পারি না যে জীবনের নিজে নিজে শুধু দেখো, দেখে যাও, কিছু বলার মতো, কিছু শোনানোর মতো কি জমেছে তোমার ভাড়ারে। বলো, এটাও কত দামি কথা। আসলে কাজ কাজ করে যেতে হবে। আরেকটু আরে গেরোটা তাড়াতাড়ি খোলো না। অসম্ভব অসম্ভব দামি কথা। এই সমস্ত জীবনের গেরো তাড়াতাড়ি সমাধান করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাওয়া। আরেকটু আরে দাঁত দিয়ে চেপে ধরো না। দিয়ে দামি কথা। ওই যে লোকে বলে না, দাঁত কামড়ে পড়ে থাকা, সেই জীবনের প্রত্যেকটা কাজে একেবারে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। একটার পর একটা গেরো খুলতে হবে, আর জীবনের কাজ সমাধান করে যেতে হবে। তাড়াতাড়ি কাজ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। একেবারে আমার মতো একেবারে সে ছোটবেলায়, 3-4 বছর বয়সে, একেবারে সেই ছোট্টবেলায়। 3-4 বছর বয়সে। না, আরেকটু বড়। আমার এক মামা, তিনি চোখে একটু কম দেখতেন। আমার মামা একদিন আমাকে ডেকে বলেছেন, এরকম একটা 5-6 বছরের ছেলে যে ছাত্রের মুখে একটা রাগ করে না, সেই ছেলে কিনা সব ভেরি গুড। আমাকে বললে, আমিও পড়িয়ে বেরিয়ে পড়লাম দেখলাম সরি। লাঠি মার। পায়ের যত পা ফেলবে, মানে আর এই দুনিয়ায় গাধা মানুষের কি তফাৎ বলো? একবার যদি তুমি মানুষের জমি ছাড়িয়ে গাধার জগতে পৌঁছে যেতে পারো, দেখবে সব সমান। গাধায় মানুষের কোনো তফাৎ নেই। তবে কিছুদিন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করাটা ভালো হতে পারে বা মন্দ। তারপর আবার যখন আমাদের দুইজনের দেখা হবে, আমরা পরস্পরকে চিনতে পারবো, অভিজ্ঞতা বিনিময় হবে। আর এইভাবে অভিজ্ঞতা জমাতেই তো একটা মানুষ বেঁচে থাকে। কি বল? খুব দামি কথা। তবে চলে, আর একটু বলবে না? বসলেই পথ বেড়ে যায়, চলতে শেখা। চলো। ভালো, খুব ভালো। এমন ভালো মানুষের সঙ্গে সারা জীবনে কবারই বা দেখা। ভালো, অনেক দামি কথা শোনা হলো। যাই, এবার বাড়ি যাই। চলো বাবা গাধা, এবার বাড়ি যাই। আমার বাবা কোথায় গেল? এই তো, চলো বাবা গাধা, বাড়ি যাই।
আমার গাধা গাধা কোথায় গেল? কেন এই যে আমি গাধা? গাধা হ্যাঁ, তুমি বাজার থেকে 1100 টাকা দিয়ে কিনলে না, আমি সেই গাধা। তুমি সেই গাধা? আশ্চর্য, এতে এত অবাক হওয়ার কি আছে? তুমি বাজার থেকে গাধাটা কিনলে না? হ্যাঁ, কিনেছি। সে তো চারটে একটা গাধা, তুমি তো দুপালা মানুষ। হ্যাঁ, মানুষ তো, আর সে তোমার কপাল খুলে। আমার কথা বলে তুমি সত্যি তো ঘাবড়িও না, ঘাবড়িও না। বসো বসো, তোমায় সব খুলে বলছি। হ্যাঁ, আমার বাবা বাবা মুখটা বোঝো, তোমায় নিয়ে আর পারা যায় না। কি বলছেন না? আমার বাবা, বাবা একজন মানুষের মতো মানুষ, মানে সত্যিকারের মহাপুরুষ বলতে যাবে যায়, একেবারে তোমার আমার মতো পুরো বলে বলে, কিন্তু যদি অনেক বয়স করে নিয়ম করে দুবেলা হাঁটাটা বন্ধ করেননি, তারপর ভোরবেলা 1 কাপ নিম পাতার রস, তারপরে একটু ভাজা এসব গল্প আমায় শুনি কি হবে? তোমার বাবা কি হলো সেটা বলবে? বাবার তো কিছু হলো না, হ্যাঁ, হলো তো আমার কি হলো? বিয়ে। বিয়ে? বাবা দুম করে একটা মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা পাকা করে ফেললো। আরে ডাক্তারিকা, এসব গল্প আমায় শুনি কি হবে? আমি একটা গাধা কিনেছিলাম 1100 টাকা দিয়ে। হ্যাঁ, তো তাকে নিয়ে আমি বাড়ি ফিরছি, হ্যাঁ। আর মাঝ রাস্তায় একটা খামাখা লোক আমাকে দেরি করিয়ে দিল। তাতে আমার কত লাভ হলো। তোমার লাভ? লাভ না, লোকটা কত ভালো ভালো কথা, দামি কথা বললো। ও, তুমি তখন থেকেই সব শুনছিলে? গাধা বলে আমি কি আর মানুষ নই? গাধা মানুষ? এই, আমাদের সব তালগোল লাগিয়ে যাচ্ছে। তালগোল পাকাবে না, তালগোল না পাকানোর জন্য তো আমার এই গল্প, মানে বিয়ে, মানে বাবা। গল্প, বিয়ে, বাবা? ওই যে বললাম না, বাবা না সব কিছু ঠিক করে ফেলেছে। তারপর এটা কি হলো? কেন? থানায় বাজা? থানায় বাজলো, বিয়ে হলো, বউ ভাত, ভোজ, ছানাপোনা, মুখে ভাত। আরে মুখে ভাত হতে যাবে কেন? মুখে ভাত হলো না? আরে মুখে পায়ে হলো তো? মুখে পায়েস হলো না। মুখে পায়ে হলো না? আরে বিয়েটাই তো হলো না। যা শালা, বিয়েই হলো না? আচ্ছা কি করে হবে বলো? বাবা না সব কিছু দেখে শুনে ঠিক করে ফেলবে। কিন্তু দেখো, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, আমার এটা নিজের ছেলে। হ্যাঁ, কি রে? মানে মতামত নেই, বড় বক্তব্য নেই। আমি বাবার বিয়ে করে বলে দিলাম, বাবা এভাবে বিয়ে হয় না, হবে না, হতে পারে না। এটা গাধাই না বললো? ভেবেছিলাম, আমি তখন তো আমি মানুষ ছিলাম। বাবা বাবা, এখন আমি যত বলছি হবে না, বাবা বলছে, হবে হবে না, হবে হবে না, হবে হবে না, হবে হবে না। শেষে কি হলো সেটা বলবে? বাবার পারদ চড়ছে, হবে হবে না। শেষে বাবা বললো, শোন, বিয়ে করলে তোমাকে ওখানে বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি বললাম, বাবা আমার পক্ষে বিয়ে করা অসম্ভব, করতে হয় তুমি করো, যাও। আমাকে বললে? হ্যাঁ, বাবা আরো রেগে গেল, কি আমার ছেলে হয়ে তুমি আমার মুখে 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 তর্ক করছো? আমি বললাম, বাবা তোমার ছেলে হয়ে আমি কার মুখে মুখে তর্ক করবো? হ্যাঁ, সে বাবা আরো রেগে গেল, আমি বলছি তুমি একটা গাধা, আর আজ থেকে তুমি গাধা হয়ে থাকবে। আমি বললাম, বাবা আমি গাধা নই, আমার একটা মতামত আছে। বাবা বললো, মতামত থাকলে থাক, আমি বলছি তুমি গাধা, আর আজ থেকে গাধা হয়ে থাকবে। এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার বাবা মারা যাওয়ার পর চেহারা চেহারা ঘুরতে ঘুরতে তোমার হাতে এসে পড়লাম। বাবা কাণ্ড, তুমি সেই গাধা যাকে আমি বাজার থেকে কিনলাম? এক্স্যাক্টলি, মানে ঠিক। কিন্তু তুমি মানুষ হলে কি করে? ওই আমার পুণ্যের ফলে তোমার হাতে এসে পড়লাম, আর তুমিও তো আমার বাবার মতো ভলে ভালে জেদি না, সুপুরুষ, মহাপুরুষ, তাই তোমার হাতে এসে পড়াতেই আবার আমি মানুষ হলাম। এখন আমি কি করি? কি করবে? আমাকে নিয়ে তোমার বাড়ি যাবে, তুমি যে অর্ডার মানে আদেশ করবে আমি তা পালন করবো।
আমার বউকে চেনে না? পয়সা দিয়ে একটা গাধা কিনতে পাঠিয়ে সে যদি দেখে যে একটা টুপাইয়া মানুষ কিনে নিয়ে বাড়ি ফিরেছে, তাহলে কি আমার আস্ত রাখবে? শোনো শোনো শোনো, তুমি তো একটা গাধাই কিনেছিলে, তোমার পুণ্যের ফলে সে যদি মানুষ হয়ে যায়, তোমার কিছু করে না? না, কিচ্ছু করে না। তাছাড়া ওই গাধাটা তো তোমার সম্পত্তি হতো, হতো তো? আমিও তোমার সম্পত্তি। আমার উপর 16 আনা অধিকার তোমার আছে, যেমন একটা গাধার উপর থাকা উচিত। তাহলে চলো। আমি তো ভাবছি তুমি এত সময় নেবো আমার সঙ্গে। আমার কেন সমস্যা হয়েছে। আর কি সমস্যা? বলছি তোমাকে কি নামে ডাকবো বলো তো? এটা আবার কোনো সমস্যা নাকি? তুমি আমাকে যে নামেই ডাকো, আমি তো গাধাই। গাধা? হ্যাঁ। না না, একটা মানুষকে সবার সামনে এই গাধা বলে রাখাটা না, একটা ভদ্রস্থ কিছু হয়ে গেল? কি হলো? নাম নাম হ্যাঁ, গর্দভ হচ্ছে গাধা, আর তার সঙ্গে ভদ্র, মানে আমি তো একটু ভদ্র গোছের গাধা, তাই দুটো মিলিয়ে গর্দ ভদ্র। ভদ্র, হ্যাঁ, বেশ মিনিংফুল, মানে নামের একটা বিশেষত্ব আছে। এখন তুমি বলবে গর্দ ভদ্র ওদিকে না, গর্দ ভদ্র এদিকে আয়। আমি হাজি। বুদ্ধি আছে। আচ্ছা, তুমি এই মাঝে মাঝে ইংরেজি শব্দ বলো। ওই নানান হাত ঘুরতে ফিরতে, এই দেখবে মানুষ যে গাধা নয় সেইটা বোঝানোর জন্য মাঝে মাঝে ইংরেজি বলে না। তারপরে ধরো এই ছেলে মেয়েদের বাবা না বলে ড্যাডি 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 ডাকতে শেখায় না? হ্যাঁ, ওইসব শুনে 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 শেখা। চলো চলো চলো, দেরি হয়ে যাবে তোমার। চলো চলো চলো। আবার কি হলো? অন্য কথা বল। কি অন্য কথা? ভাবছি গর্দ হ্যাঁ ভদ্র। বলছি তোমার এই গলার দড়িটার কি কাজ? তুমি যা বলবে। না না, এটা তুমি খুলে আমিই খুলে দিচ্ছি। ছি 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 ছি, আপনি আমার প্রভু, আপনি যা আদেশ করবেন পালন করার দায়িত্ব আমার। এই নিন। তুমি সত্যি গর্দ। চলুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলুন চলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? বলছে না এতক্ষণ আমার সঙ্গে জিম নাড়িছ, হ্যাঁ, কথা বলেছ, এই বাড়িতে বিশেষ করে আমার বউয়ের সঙ্গে একটা কথা বলবে না, মুখ বন্ধ।
শুনতে পাচ্ছিস? শুনতে পাবে না তো? পাবে, পাবে। হালকা করে ঘুমের মধ্যে ডাক্তার গিয়ে পৌঁছালে ঘুমটা ভাঙবে। কিন্তু আমারও ডাকে যে ঘুমটা ভাঙলো সেটা সে বুঝতে পারবে না। বুঝতে পারলে কি হবে? ও যা মেরে ফেলবে। সারাদিন এই সংসারে কাজ সেরে আসছে আসছে সে আসছে আসছে সে আসছে কে আসছে? আমার বউ লম্ফ চালিয়ে আসছে। ঘুম ভাঙার শব্দ আপনি শুনতে পান? আরে না, লম্ফ চালানো। চল, দেখুন আসছে। আরে খাইনি খাইনি। হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। না না, সে এক কাণ্ড। বলছি বলছি হ্যাঁ, গাদা কিনেছি কিন্তু কি না, বাড়িতেই এনেছি। পরে রাখার মতো নয় রে গো, পাইয়ে মাত্র। আরে ভেতরে এসো। কুটুম না, আগে তো আসুন, আমরা সব বলছি। আসুন। আগে বর্তমানে গাধা মানে উনি তাকে কিনেছেন? হ্যাঁ, এই গাধা, এই যাকে কিনতে বাজারে গিয়েছিলাম, এই সেই গাধা। আমি বলছিলাম, এই ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো, আমি সব বুঝিয়ে বলছি। হ্যাঁ, বলছি কি বল, আমাদের দুজনকে একটু চা খাওয়া না? বলছি তো আজকে আমি নেশা করিনি। বলছি কি বল, আমাদের দুজনকে একটু চা খাওয়া না? সব বলছি। আমি তো সব কিছুই বুঝতে পারছি না। চুপ! বলছি না, তা বল, আমাকে বলবে? আরে আপনাকে তো বলছি। বলছি আপনি এত ভয় পাচ্ছেন কেন? আরে পাবো না, তা বউ, তাকে কিনতে গেলাম একটা গাধা, আর কিনে নিয়ে এলাম এই একটা দুবেই মানুষ। এখন এই মানুষকে গাধা বানাই কি করে? কিচ্ছু বানাতে হবে না, যা সত্যি সোজাসুজি বলে দিন। বলে দেবো? হ্যাঁ বলে দিন। মানুষ কেনার সময় গাধা ছিলেন। আরে আগে যাই খাবো না কেন, এখন তো তুমি মানুষ। কোথায় বা রাখি, কোথায় বা শুতে দিই? কেন খোয়ালে শুধু একটা বালিশ আর একটা মাদুর, বাস, আর কিচ্ছু চাই না। খাবে না, তুমি তার ঘাট বিচুলি গাজর বসিয়ে সব খেতে পারবে না। তার মানে আমার সংসারে আবার একটা পেট ভরলো। না পারবো। কি বানবে? ঘাট বিচুলি খেতে? না না, গাজর সঙ্গে নুন পাতি লেবু। নুন পাতি লেবু? হ্যাঁ, নুন পাতি লেবু না দেওয়া যাবে তুমি, কিন্তু কাজটা করবে কি? গাধার কাজ সব কাজ করবে। হ্যাঁ, এর মাথায় কিছু না, পিঠে কিছু বলতে পারবে। দাদা পিঠে কিছু বইতে পারবে না, দেখি রাজ্যকে বাড়ি পাহারা দেবে। না না, বইবো। গাধার চেয়ে অনেকটা বেশি বইবো। হ্যাঁ, তাছাড়া আপনি চিন্তা করুন, ওই গাধার পিঠে শাকসবজি তুলে দিয়ে আপনাকে তো পেছন হাঁটে যেতে হয়। তা হয়। আসতে কাজ যেতে হবে না, আমি সেসব বেশ ভালো দামে বেচেও আসতে পারবো। বাহ, এই সব কথা তোমার মাথায় আছে? আপনার মাথায় অনেক কিছু আছে না, আমি সময় সব দোকান নিয়ে যাবো। আমার বউ আছে না? আসছে। এই, আমি তাহলে আসি। বাহ, আমার বুদ্ধি তো আর নমুনা তো খবর। একে বউকে সামলাতে পারছি না, তার উপর ছেড়ে। ঠিক আছে, থাকছি। হ্যাঁ, থাকো। চলুন
নিজের চোখে গিয়ে দেখবি চল। ওই দেখ, ওই হচ্ছে বড্ড ভদ্র। হ্যাঁ, তোর বাবা একটা গাধা কিনতে গিয়ে কেমন একটা ঠকে কি মানুষ কিনে নিয়ে চলে এলো। কিছু হড়বড় করো না। আগে আমি দাঁড়াই দাদা। হ্যাঁ ছিলাম। কি 7 পুরুষ আগে? হ্যাঁ 2 পুরুষ আগে। আমার মহাপুরুষ পিতার অভিশাপ। কি 2 পুরুষ আগে আমার মহাপুরুষ বাবা তোমার বাবার জ্ঞাতি ভাই ছিল? না না, জ্ঞাতি ভাই ছিল না। আমার বাবার অভিশাপের কাহিনী আপনার বাবাকে বলেছি, উনি তা বিশ্বাস করেছেন। আরে বাবা তো সব কিচ্ছু বলতে হয় না, উনি সব বিশ্বাস মেনেই বসে থাকেন। কিন্তু তোমার মতলবটা কি বলতো? মতলব থাকবো থাকবো ওই গাধার মতো। রাখার মতো? আচ্ছা, তোমার একবারও মনে হলো না ওই লোকটা গাধা নয় মানুষ? আরে কিনা শুনে তো গাধাই ছিল। তারপর তোমার পেছন পেছন আস্তে আস্তে 4 পা ছেড়ে দুপে মানুষ হয়ে গেল। সেইখানে তো গল্পটা, মানে ওর মহাপুরুষ বাবা, মানে বাবার অভিশাপের কাহিনী। ঠিক আছে, ঠিক আছে, এরা আমার ভদ্র। আচ্ছা, রাতে কিন্তু আর কিচ্ছু খেতে দিতে পারবো না। যাও, শুয়ে পড়ো। কোথায় শোবে? কেন পরে আমাকে বাইরের দরজায় তালা বন্ধ করে দেবেন, আবার সকালবেলা তালা খুলে দিলে আমি খারাপ। কি মতলবে যে তুমি এখানে ঢুকেছো কিচ্ছু বুঝতে পারছি না। যদি বেশি বুদ্ধি চালাবার চেষ্টা করো না, ওই গাধার যতটুকু ততটুকু, তার চেয়ে আর বেশি কি হবে? দিন ধরুন, চলি। হ্যাঁ যা বাচ্চা গেছে। এখন আর ওই হাদা পন্ডিতের একটা জ্ঞান শুনতে হবে না। বাবার কি হলো? হানা পণ্ডিতের জন্য মন খারাপ লাগছে। মন খারাপের কি আছে?